তাহলে HTML দিয়ে আমরা ফর্ম ডিজাইন করব। অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে আরো টেবিলটাকে সুন্দর করা যায় বা ফর্মটাকে সুন্দর করা যায়, কিন্তু যেহেতু আমাদের সিলেবাসে HTML আছে, সো আমরা HTML দিয়ে যতটুকু ভালো করা যায় ততটুকু করব। বাট অন্যান্য ল্যাঙ্গুয়েজের হেল্প নিলে টেবিলটাকে আরো সুন্দর করে তৈরি করা যায়। তো প্রথমত আসলে ফর্ম ডিজাইনের এটা সরাসরি যদি আমরা কোডটা করা শুরু করি তাহলে একটু কমপ্লিকেটেড হবে। এই জন্য তোমরা যাতে বোঝো, এই জন্য আমি আমার নিজের মতো করে কিছু জিনিস তৈরি করেছি, যেটা তোমাদেরকে শেয়ার করলে তোমাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না। যেমন দেখো, আমরা ফর্ম ডিজাইন বলতে এইরকম কিছু অপশন দেখি, যেমন এখানে লেখা আছে নেম। তাহলে এই নেমের পরে দেখো একটা কোলন সাইন আছে, এরপরে একটা ফর্ম আসছে। এখন এইখানে আমরা ডাটাগুলো ইনপুট করি, তাই না? এই এক ফর্মগুলোতে আমরা ডাটা ইনপুট করি। তো প্রথমত আমি ফর্মের জন্য যে অ্যাট্রিবিউটটা বেশি ইউজ করতে হয়, যে অ্যাট্রিবিউটটা ছাড়া ফর্ম ডিজাইন করা সম্ভব না, সেটা নিয়ে আগে কথা বলবো। এখানে অ্যাট্রিবিউটটা হবে হলো, আচ্ছা অ্যাট্রিবিউট গুলো পরে পড়া, আগে ফর্ম গুলোতে কি কি থাকে আরেকটু দেখাইনি। যেমন নেম, তারপরে পাসওয়ার্ড, তারপরে দেখবা এরকম বিভিন্ন ফর্ম থাকে, যেমন ফেসবুকে বা জিমেইলে আমরা যখন ফর্ম পূরণ করি তখন দেখবা যে জেন্ডার দিয়ে এরকম মেল ফিমেল আদার্স এরকম অপশন থাকে। এরপরে হবিস। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে নেম পাসওয়ার্ড এগুলো তো আমরা টেক্সট টাইপের নেই, কিন্তু নেমের ভিতরে আমরা যেটা জানি যে এখানে হয়তো আমরা কোনো নাম লিখি, কিন্তু পাসওয়ার্ডের ভিতরে আমরা ক্যারেক্টার প্রেস করলে সেটা কি আসলে নামে যেরকম ক্যারেক্টার থাকে ওইরকম থাকে, নাকি এটা বোল্ড হয়ে যায়? একটা ফিল্ড সার্কেল হয়ে যায় না পাসওয়ার্ডে? যখন তোমরা টাইপ করো তখন কি ABCD লিখলে ওইটা থাকে, নাকি সাথে সাথে ওইটা এনক্রিপ্টেড হয়ে যায়? পাসওয়ার্ড প্রেস করার সাথে সাথে একটা মানে ভরাট বৃত্ত হয়ে যায় না, একটা কালো সার্কেল হয়ে যায় পাসওয়ার্ডের ক্ষেত্রে। তো এই জিনিসটা করার জন্য কি কি ইউজ করতে হবে সেটা আমরা পরে বলবো, বাট আমরা ঘটনাটা বললাম। হ্যাঁ, নেম, তাহলে নেম হলো এটা টেক্সট জাতীয় ভ্যালু নেই। আর পাসওয়ার্ডে আমরা পাসওয়ার্ড বলতে বোঝাই এনক্রিপ্টেড হয়ে যাবে, কোনো টেক্সট নিলে সেটা একটা ফিল্ড সার্কেল হয়ে যায়। আর জেন্ডারের এখানে যেটা বলে রাখার বিষয় যে এইখানে যখন এটাকে দেখতেছো এটাকে বলা হয় রেডিও বাটন। এই নামগুলোই আমার জরুরি, কারণ এগুলোই আমার পরে কাজে লাগবে। যেমন এইখানে আমরা বললাম যে এখানে আমরা যখন কোনো ভ্যালু নিব ডেফিনেটলি এটা টেক্সট, আর পরেরটা যদি আমরা বলি তাহলে এটা এনক্রিপ্টেড পাসওয়ার্ড হয়ে যাবে। এনক্রিপ্টেড পাসওয়ার্ড বলতে তোমার আমরা এখানে পাসওয়ার্ডই লিখলাম, মানে আমরা দিব টেক্সট কিন্তু এটা একটা ফিল্ড সার্কেল হয়ে যাবে, যেটাকে আমরা পাসওয়ার্ড বলি। মানে অন্য কেউ যাতে বা কোনো রোবট জাতীয় কোনো কিছু যাতে বুঝতে না পারে যে আসলে এখানে কি আছে, মানে সিকিউরিটি পারপাজে পাসওয়ার্ড গুলো জেনারেল টেক্সট থেকে এটাকে ফিল্ড সার্কেল ফরম্যাটে দেখানো হয়। আচ্ছা, এইখানে জেন্ডার নামে যে অপশনটা আছে আমরা বলেছি এটার নাম হলো রেডিও বাটন। এইটার নাম হলো এই যে সার্কেলটা দেখতেছি এটার নাম হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটন। আচ্ছা, রেডিও বাটনটা কখন ইউজ করা হয় সেইটা নিয়ে আমাদের একটু জানতে হবে। রেডিও বাটনের কাজ হচ্ছে যেখানে অনেকগুলো ডাটার ভিতর যে কোনো একটা হতে পারবে। যেমন আমি যদি পূরণ করি তাহলে মেল দিব, এট এ টাইমে তো যে কোনো মানুষ মেল বা ফিমেল আদার্স এগুলো তো একসাথে হতে পারবে না, যে কোনো একটা হবে। তাহলে এইখানে খেয়াল করে দেখো যে কেউ যদি মেল দেয় তাহলে সে ফিমেলটা পূরণ করতে পারবে না, যদি সে মেল দেয় ফিমেল পূরণ করতে পারবে না, আবার কেউ যদি ফিমেল দেয় তাহলে এগুলো পূরণ করতে পারবে না। মানে রেডিও বাটনের কাজ হচ্ছে যখন তুমি যে কোনো একটা ফিল্ড পূরণ করতে পারবা। হবিসটা কি তাই? একটা মানুষের হবি কি শুধু একটাই হতে পারে, নাকি একাধিকও হতে পারে? আমার কথা শোনা যায়? স্যার একাধিক হতে পারে। একাধিক হতে পারে। তাহলে একাধিক যদি হতে পারে তাহলে এটাকে আমরা রেডিও বাটন বলবো না। যখন আমরা একাধিক পূরণ করতে পারবো তখন এই যে আমরা একটা স্কয়ার শেপ নিয়েছি এটাকে আমরা বলবো চেক বক্স। এই জিনিসগুলোই পরে আমার কাজে লাগবে, এটাকে বলা হয় চেক বক্স। তাহলে যেটা একটা পূরণ করতে পারবে সার্কেল ধরনের বাটন ওটাকে আমরা কি বলেছিলাম?
রেডিও বাটন। আর যখন আমরা দেখবো স্কোয়ার ফরম্যাটেড একাধিক পূরণ করারও পসিবিলিটি থাকবে, তখন সেটাকে আমরা বলবো চেক বক্স। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল। এরপরে আমরা পরের গুলো একটু দেখি। কান্ট্রি, এটার নাম কেউ জানো? এটাকে কি বলা হয়? এই যে এই অপশনটা, এটাকে কি বলা হয়? এখানে বিভিন্ন কান্ট্রির নাম শো করে না একটার পর একটা? জি স্যার। এটাকে বলা হয় হচ্ছে তোমার ড্রপ ডাউন মেনু। এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু বলা হয়। এটা আমরা একটা ট্যাগ ব্যবহার করে করতে পারি, নাম হচ্ছে সিলেক্ট। এটা আমরা পরে দেখাবো। সিলেক্টের ভিতরে বিভিন্ন অপশন থাকবে, জাস্ট এটার নাম জেনে রাখো। এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। যেমন হচ্ছে তোমার ফেসবুকে যখন কোনো একটা ফর্ম পূরণ করো, তখন দেখবা যে তোমার মান্থ, তারপরে ইয়ার, তিনটা ফিল্ড আসে। একটা হলো ডে, মানে তোমার ধরো যেমন আমার সেশনই যদি বলি যে 20/5/92, তাহলে এটা যদি আমার 20 লিখতে যাই তারিখ, তাহলে ওইখানে একটা অনেকগুলো তারিখ শো করে। এরপরে হচ্ছে যদি তোমার মান্থ লিখতে যাও, এখানে অনেকগুলো শো করে 1 থেকে 12 পর্যন্ত। সেম ভাবে তোমার ইয়ার গুলো অনেকগুলো শো করে, প্রিভিয়াস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। তখন যে কোনো আমরা একটা সিলেক্ট করি, এই যে এখানে লিস্ট আকারে বিভিন্ন ভ্যালু গুলো চলে আসে এখানে একটার পর একটা। ধরো এখানে কান্ট্রি বাংলাদেশ, এখানে ইন্ডিয়া। এটাকে বলা হয় হচ্ছে ড্রপ ডাউন মেনু বলা হয়। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, এইখানে অনেক সময় থাকে দেখবা বিভিন্ন ফর্ম পূরণ করার সময় তোমার নিজের সম্পর্কে কিছু সেন্টেন্স লিখতে বলে। তো এইটাকে আমরা বলতে পারি টেক্সট এরিয়া। এখন অনেকে কোশ্চেন করে যে, আমি আবারও বলছি, খেয়াল করো, এটাকে বলা হবে টেক্সট এরিয়া। এখন স্টুডেন্টদের কনফিউশন হয় যে টেক্সট এরিয়া আর টেক্সটের ভিতর তাহলে তফাৎটা কোথায় হলো। যেমন নেমের ক্ষেত্রে আমরা দিলাম শুধু টেক্সট। এটা আরো ক্লিয়ার বুঝতে পারবো যখন আমি কোডটা করাবো। আচ্ছা, এইখানে এখন একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবা যে এইখানে যখন আমার নেমের ফিল্ডটা আছে, এইখানে টেক্সট দেওয়ার অর্থটা হলো এটাই যে যখন তুমি এখানে নাম লিখবা, এখানে কোনো লাইন ব্রেক করবে না। যত নাম লিখবা, যত বড়ই হোক না কেন, এটা এইভাবে শো করতে থাকবে। প্রয়োজনে এই ভিতরের গুলো হাইড হয়ে পিছন দিকে চলে যাবে, কিন্তু একই লাইনে তোমার নামটা শো করবে। কিন্তু এই টেক্সট এরিয়া যখন আমরা লিখে দিব, টেক্সটের পরিবর্তে যখন আমরা টেক্সট এরিয়া লিখবো, তখন এখানে নির্দিষ্ট সেন্টেন্স ফিল আপ হওয়ার পরে এটা ব্রেক করে নিচের লাইনে চলে আসবে, এরপরে নিচের লাইনে চলে আসবে। কিন্তু শুধু টেক্সট লিখলে এটা কখনো লাইন ব্রেক করে না। মানে যেমন ব্রেকটা ইউজ করে আমরা এক একটা লাইন গুলো নিচের লাইনে শো করাই, কিন্তু এখানে যখন শুধু টেক্সট দিবা তখন ওটা নিচের লাইনে যাবে না। কিন্তু যখন টেক্সট এরিয়া দিবা, তখন অটোমেটিক এই ঘরটা ফিল আপ হওয়ার পরে পরের সেন্টেন্সটা নিচের লাইনে ব্রেক ট্যাগের মতো কাজ করবে। আমরা যখন আরো একটু পর দেখবো তখন আরো বেশি ক্লিয়ার হবে কোডিং এ দেখলে। আচ্ছা, তাহলে এইটা হলো। এরপরে আমরা লাস্টে এসে দেখবা এরকম বাটন গুলো দেখি, এরকম বাটন গুলো দেখি যে সাবমিট অথবা রিসেট। সবগুলো ফর্ম ফিল আপ করার পরে আমরা ধরো সাবমিটে ক্লিক করি। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। একটা ফর্মে এরকম ঘটনাগুলো পাওয়া যায়। ইন্টারন্যাশনাল যতগুলো ফর্মে দেখো, বেসিক্যালি এই জিনিসগুলোর ব্যবহারই বেশি। আরো কিছু ব্যবহার আছে যেগুলো আসলে সব ফর্মে লাগে না। তো যার কারণে আমি ইন্টার লেভেলের জন্য মোটামুটি এই কয়েকটা ব্যবহারই দেখাতে চাচ্ছি। তাহলে এগুলো আমরা একটু ক্লিন করে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই ঘটনাগুলো বললাম যে আমাদের কোডিং এ এই কথাগুলো কাজে লাগবে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, যেমন এখানে আমরা লিখতেছি হচ্ছে টেক্সট, যেমন আমার নাম লিখলাম, তাহলে সেই ক্ষেত্রে এটার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে টাইপ ইকুয়াল টু টেক্সট। তাহলে কোটেশনের ভিতরে ভ্যালু দিব, কি দিব? নেমের জন্য টেক্সট। তাহলে অ্যাট্রিবিউট নেম কোনটা? টাইপ। যেমন লিস্ট ট্যাগেও কিন্তু আমরা টাইপ নামে একটা অ্যাট্রিবিউট পড়েছিলাম, তোমাদের মনে আছে? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ওখানে টাইপ অ্যাট্রিবিউট পড়েছিলাম। এইখানেও আমার টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তাহলে টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে যখন আমরা টেক্সট দিব, তখন এখানে এই টেক্সট জাতীয় যে কোনো কিছু ইনপুট নিতে পারবে এবং সেটা এক লাইনেই থাকবে, লাইন ব্রেক করবে না। এটা আমরা পরে দেখাবো। আর এইখানে যখন আমরা দেখবা কোনো কিছু ক্যারেক্টার প্রেস করি, তখন এরকম বোল্ড হয়ে যায়, তখন এইটাকে আমরা টাইপের ভিতরে ভ্যালু দিব পাসওয়ার্ড। আর এই বাটনটাকে কি বলেছিলাম মনে আছে? যে কোনো একটা ফিল আপ করা যায়, এটাকে কি বলেছিলাম? রেডিও বাটন, রাইট? তাহলে এখানে আমরা বলবো টাইপ ইকুয়াল টু রেডিও। তাহলে যখন এরকম মেল, ফিমেল, আদার্স এই ধরনের কোনো কিছু অপশন তৈরি করবে, একটা পূরণ করা যাবে,
সেই ক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট নেম লিখবো টাইপ আর অ্যাট্রিবিউট ভ্যালু দিব হচ্ছে রেডিও। আর এইটাকে কি বলেছিলাম? ফুটবল, ক্রিকেট, ফেসবুকিং, একাধিক হলে স্কোয়ার দিয়ে কি বলেছিলাম এটা? টাইপ ইকুয়াল টু, যেমন এখানে আমরা ফুটবলও পূরণ করলাম, ফেসবুকিংও পূরণ করলাম। এইটার নাম আমরা দিয়েছিলাম টাইপ ইকুয়াল টু চেক বক্স। আর এই কান্ট্রি দেওয়ার জন্য এখানে আমার একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে সিলেক্ট। সিলেক্ট একটা ট্যাগ ইউজ করতে হবে। আর অ্যাবাউট এর জন্য একটা বলেছিলাম ট্যাগ, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। যেমন এখানে খেয়াল করে দেখো, এই দুটার ভিতর পার্থক্য হলো যে এখানে এই লাইনটা লেখার পর আমি আরো কিছু লিখলে এটা এইভাবেই চলে যেত, লাইন ব্রেক করতো না। কিন্তু এখানে দেখো, এখানে আরো কিছু স্পেস ছিল, কিন্তু একটু লেখার পর পরই লাইনগুলো ব্রেক করবে, আরো লেখার পর পর এইভাবে লাইনগুলো ব্রেক করবে। আমরা পরে দেখলে আরেকটু বিষয়টা ক্লিয়ার হবো। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে সাবমিট আর রিসেট। এটার জন্য টাইপের ভ্যালুটা হবে, আচ্ছা এটা টেক্সট এরিয়া, এটা আগেই বলেছিলাম। সাবমিটের জন্য হবে টাইপ ইকুয়াল টু সাবমিট, আর রিসেটের জন্য হবে হলো টাইপ ইকুয়াল টু রিসেট। তাহলে এখানে মোটামুটি একটা অ্যাট্রিবিউটের নাম শিখেছি, আরো কিছু অ্যাট্রিবিউট লাগবে, এটা আমি পরে বলছি। তাহলে একটা অ্যাট্রিবিউট নাম হচ্ছে টাইপ। টাইপের ভিতরে দেখো টেক্সট জাতীয় ভ্যালুর জন্য অ্যাট্রিবিউট ভ্যালু দিব টেক্সট, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড। আর যে কোনো একটা ফিল্ড পূরণ করতে পারবো এরকম সার্কেল দেখলে আমরা সেটাকে বলবো রেডিও বাটন, তাহলে এখানে ভ্যালু হবে রেডিও। আর যখন স্কোয়ার ফরম্যাটে দেখবো একাধিকও পূরণ করার পসিবিলিটি থাকবে, সেটা করবো হলো চেক বক্স দিয়ে। আর ড্রপ ডাউন মেনু জাতীয় যদি তৈরি করতে চাই, যেমন আমরা ডেট অফ বার্থ, অনেক এরকম ড্রপ ডাউন মেনু আসে, সেটা করবো হলো সিলেক্ট ট্যাগ দিয়ে। সিলেক্টের ভিতরে আরো কিছু ট্যাগ ইউজ করতে হবে, যেটাকে বলা হয় অপশন। আমি তোমাদের একটু মনে করায় দিতে চাই, যেমন অর্ডার লিস্টের জন্য ওএল ইউজ করতাম, আর লিস্ট ভ্যালুর জন্য কোন ট্যাগ ইউজ করতাম মনে আছে? এলআই, তাই কিনা বলো? অর্ডার জি লিস্টের জন্য স্যার। ইউএল, তারপরে আনঅর্ডার লিস্টের জন্য ইউএল, মাঝখানে একটা ট্যাগ ইউজ করতাম এলআই। এইখানেও ব্যাপারটা এরকম, এরকম ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আমার ট্যাগ ইউজ করতে হবে সিলেক্ট। আর সিলেক্টের ভিতরে ধরো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো লেখার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করবো ওটার নাম হচ্ছে অপশন। আর এরকম অনেকগুলো টেক্সট জাতীয় কোনো কিছু ভ্যালু লেখার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করবো টেক্সট এরিয়া। আর এই সাবমিট বা রিসেট বাটনের জন্য টাইপ ইকুয়াল টু আমরা দিব হচ্ছে ভ্যালু হচ্ছে সাবমিট। আর যদি রিসেট বাটন তৈরি করতে চাই তাহলে দিব হলো রিসেট। আচ্ছা, এখন তোমাদের মনে আছে যে টেবিল ট্যাগ যখন আমরা পড়েছিলাম, টেবিলের ওপরে যদি কোনো নাম দেওয়া থাকতো, যেমন স্টুডেন্ট, টিচার, ওইটা আমরা কোন ট্যাগ দিয়ে করতাম মনে আছে? টেবিলের উপরে যখন কোনো কিছু লেখা থাকতো, ধরো উপরে লেখা আছে টেবিলের নামটা হলো স্টুডেন্ট, এই স্টুডেন্টটা কোন ট্যাগের ভিতরে ইউজ করতাম? ক্যাপশন, মনে নাই? কি ইউজ করেছিলাম? ক্যাপশন ইউজ করেছিলাম। তো এইখানে একটা ব্যাপার হলো, এই যে এখানে লেখা আছে নেম, পাসওয়ার্ড, জেন্ডার, হবিস, কান্ট্রি, অ্যাবাউট, এইগুলো একটা ট্যাগ দিয়ে করতে হবে, সেটার নাম হচ্ছে লেবেল। তাহলে লেবেল ট্যাগ অবশ্যই তার ওপেনিং এবং ক্লোজিং থাকবে। এই যে ওপেনিং, এটা হচ্ছে তার ক্লোজিং। এই স্লাইডটা সবাই বুঝেছো? এইটার উপরে আমাদের কোডটা অনেক কিছুই নির্ভর করবে, কোড করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা যে নেম, পাসওয়ার্ড, জেন্ডার, হবিস, কান্ট্রি, অ্যাবাউট এই কথাগুলো কোন ট্যাগের ভিতরে লিখবো মনে রাখতে হবে, কিন্তু লেবেল ট্যাগের মধ্যে লিখবো। আগে লিখতাম হলো ক্যাপশন, আর ফর্মের ক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে লেবেল। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। চলো এবার এই জিনিসগুলো একটু রিভিউ করে দেই। এখানে অ্যাট্রিবিউট কথাটা আগে হতো, টাইপ অ্যাট্রিবিউটের কিছু প্রয়োজনীয় ভ্যালু যেগুলো বেশি লাগে, যেমন টেক্সট, তারপরে টেক্সট এরিয়া, পাসওয়ার্ড, রেডিও, চেক বক্স, সিলেক্ট বক্স। আমরা সবগুলোর ব্যবহার এখানে দেখাবো না, জাস্ট আমি কয়েকটা লিখেছি, এরকম আরো আছে। যেমন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এখানে নেম, তারপরে এখানে দিলাম হচ্ছে মোবাইল নাম্বার। তো অনেক সময় বিভিন্ন ফর্মে দেখা যায় যে এরকম বিষয়টা শো করে, এখানে নেম লেখা আছে, এখানে ধরো মোবাইল নাম্বার লেখা আছে, এটা ক্লিন করে দিয়ে আমরা আমাদের নেমটা লিখি। তো সেই ক্ষেত্রে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে করা হয়, যেটার নাম হচ্ছে ভ্যালু। আমি দেখালে পরে আরো ভালো ক্লিয়ার হবে। আবার অনেক সময় দেখা যায় যে ফর্মের ভিতরে পূরণ করতে গেলে এইভাবে দেখায়, একটু লক্ষ্য করো, চিনতে পারো কিনা দেখো তো, আগের লেখা আর এই লেখাটা সেম। না স্যার।
তার মানে দেখবা যে এখানে নেম, মোবাইল নাম্বার একটু মিশামিশা টাইপের দেখায়। এইটাকে আসলে ফর্মের ভাষায় বলা হয় প্লেস হোল্ডার। আমরা এই অ্যাট্রিবিউট ব্যবহার করলে যে কোনো ফর্মের ভিতরে তুমি যা লিখে দিবা প্লেস হোল্ডারের ভিতরে এরকম শো করবে। তখন এখানে তুমি তোমার নাম যখন ইনপুট করবা তখন ওইটা চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এটা যখন দেখাবো তখন বুঝতে পারবা। এখন পরবর্তীতে একটা জিনিস আমি একটু বলতে চাই। এখানে একটা জব অ্যাপ্লিকেশনের একটা ফর্ম দেওয়া আছে। তাহলে এইটা দেখেই তোমার মাথায় যে জিনিসটা আসা উচিত, যেমন টেবিল দেখলে পরীক্ষায় একটা মাথায় আসে যে টেবিল ট্যাগের ব্যবহার পরীক্ষায় আসছে। তাহলে এইটা দেখলে তোমার মাথায় কি আসবে? যদি বলে উদ্দীপকের চিত্রটার এইচটিএমএল কোড লিখো, তাহলে তোমার মাথায় প্রথম যে ওয়ার্ডটা আসা উচিত যে ফর্ম থেকে কোশ্চেন আসছে। তার মানে ফর্ম হচ্ছে নিজেই একটা ট্যাগ। অবশ্যই এটার ওপেনিং এবং ক্লোজিং থাকবে। আচ্ছা বলো তো, ফর্মে আমরা ডাটা কি করি? ফর্মে আমরা ডাটা কি করি? তাহলে অ্যান্সারটা কি হবে? এই যেমন ফুল নেম, এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেইল, এগুলো কি করি আমরা? আমরা বলি না যে ডাটা ইনপুট করি। তাহলে আমার একটা ট্যাগের ব্যবহার হবে ইনপুট। এবার খেয়াল করে দেখো তো ইনপুটের কি ক্লোজিং আছে? আমি দিয়েছি ক্লোজিং। ফর্মের যেরকম এখানে দেখো ওপেনিং এবং ক্লোজিং আছে, ইনপুটের আছে কিনা? না স্যার। নাই। তাহলে যদি এটার ক্লোজিং না থাকে তাহলে ইনপুট কোন ধরনের ট্যাগ হবে? কন্টেইনার নাকি এমটি? এমটি ট্যাগ। এমটি ট্যাগ। তাহলে এমটি ট্যাগ কতগুলো শিখালাম বলতে থাকো। একটা শিখাইছিলাম ইমেজ ট্যাগ, একটা হলো ব্রেক ট্যাগ, একটা হলো এইচআর ট্যাগ, এরপরে পড়াইছিলাম ডেফিনেশন ট্রাম মানে ডিটি ট্যাগ, আরেকটা পড়াইছিলাম ডেফিনেশন ডেসক্রিপশন ডিডি, আর আজকে আবার আরেকটা বললাম, কি বললাম? ইনপুট। তাহলে ফর্মের ক্ষেত্রে ইনপুট নামে যেটা একটা ট্যাগ, এটা অবশ্যই এমটি ট্যাগ। তাহলে পরীক্ষায় এমসিকিউতে আসলে যেন পারা যায়। সচরাচর আসলে আমরা ইমেজ, ব্রেক, এইচআর এই তিনটা দেখি, যার কারণে এইগুলো আসলে পরীক্ষায় ছেলেমেয়েরা ভুল করে ফেলে। তাহলে ইনপুট। আচ্ছা, এখন এইটা আমরা ইনপুট ট্যাগটা ব্যবহার কিভাবে হবে? এই যেমন ধরো এখানে ফুল নেম আছে, তাহলে এখানে আমরা যে ডাটাটা ইনপুট করব সেটা টেক্সট টাইপের। তখন এটার ফরম্যাট গুলো এরকম হবে, যেমন ইনপুট ইকুয়াল টু, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে এর ভিতর দিয়ে যদি মিশামিশা টাইপের কিছু লিখতে চাও। আর নেম অ্যাট্রিবিউট কখন ব্যবহার করতে হয় এটা পরে কোডিং এর সময় দেখাচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমার ফর্মের বেসিক আলোচনা। এখন যদি আমরা প্রথমত যে ফর্মটা দেখেছিলাম ওইরকম একটা ফর্ম যদি তৈরি করতে চাই তাহলে কিভাবে করব, এইটা নিয়ে এখন আমরা একসাথে কাজ করব। চলো তাহলে আমরা এটাতে চলে যাই। এরপরে থ্যাংক ইউ আছে, কিন্তু এই থ্যাংক ইউ কিন্তু আজকের ক্লাসের থ্যাংক ইউ না, আমরা কোডিংটা এখনো বাকি আছে। তবে আজকের পড়াশোনাটাই শুধুমাত্র ফর্ম নিয়ে। তাহলে একটা কাজ করি, আমরা এই ফর্মটা যাই, এটা দেখে দেখে আমরা একটা কোড লিখবো এখানে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। দুইটা কি একসাথে শেয়ার হয়েছে? জি স্যার। ওকে, তাহলে এটার কোড আমি লিখি, তোমরা দেখো। তাহলে প্রথমত কোনটা ইউজ করতে হবে মনে আছে? ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ, রাইট? তাহলে প্রথমত ফর্ম ট্যাগ ইউজ করব। এটার ওপেনিং আছে, তার মানে এটার ক্লোজিং আছে। আচ্ছা, ফর্ম দিলাম, দেওয়ার পরে এইখানে আমার যে কাজটা করতে হবে, প্রথমত ধরো আমরা নেম নিব। মনে আছে তোমাদের নেম, পাসওয়ার্ড, জেন্ডার এগুলো কোন ট্যাগের ভিতরে নিতে হবে? দেখো তো কি লেখা আছে রাইট সাইডে, দেখতে পেয়েছো? লেভেল। লেভেল ইউজ করতে হবে, রাইট? তাহলে এখানে আমরা নিব হচ্ছে লেভেল। লেভেলের ভিতরে প্রথমত আছে হচ্ছে নেম, তাহলে নেম দেওয়ার পরে হচ্ছে কোলন, এরপর আমরা লেভেলটাকে ক্রস করব। আচ্ছা, এরপরে আমরা এই যে এই ফর্মে নেমের যে ফর্মে ডাটা ইনপুট করব, তাহলে এর জন্য আমার ট্যাগ কি হবে?
ইনপুট ইনপুট আচ্ছা, ইনপুটের ভিতরে আমরা এখানে যে ডাটা নিব নেমের ভিতরে টেক্সট টাইপের, তাহলে টাইপ ইকুয়াল টু কি ডিক্লেয়ার করব বলো তো? টাইপ ইকুয়াল টু টেক্সট ডিক্লেয়ার করব, টেক্সট ডিক্লেয়ার করব। আরো যদি কিছু লাগে সেটা আমরা পরে দিব। তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেলাম যে লেবেলের ভিতরে নেম লিখলাম, এরপরে হচ্ছে আমরা এটাকে কপি করলে বাকিগুলো হয়ে যাবে, তেমন কোনো তো চেঞ্জ নাই, আমরা কপি করে দিই। এখানে নেমের জায়গায় দিয়ে দিলাম হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম লেবেলের ভিতরে। এখানে টাইপ ইকুয়াল টু কি দিব বলো তো? তোমাদের মনে থাকা উচিত, কি দিব? পাসওয়ার্ডই দিব। কঠিন লাগতেছে? কপি পেস্ট, দেখো একটা বোঝা হয়ে গেলে বাকি সবই সেম। আচ্ছা, এইটুকের আউটপুট কি আসে তোমাদের একটু দেখাই, তাহলে তো বুঝতে পারবা যে আসলে আমাদের কাজটা কোন দিকে আগাচ্ছে। আমাদের প্রোগ্রামটা ছিল base2.html নামে। দেখতে পেয়েছো সবাই? একটু কষ্ট হচ্ছে কারণ এটা বলো তো তোমরা, যে এরকম আউটপুট না দেখায় পরপর দেখাতে চাইলে এখন কি করা উচিত? ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ ইউজ করা উচিত, রাইট? আমরা তাহলে এটার পরে একটা ব্রেক ট্যাগ দিই। একটা দিলে একটু কম স্পেস হবে, আমরা দুইটা দিই তাহলে দেখতে ভালো লাগবে। দুইটা দিলাম। এবার যদি আমরা আউটপুটটাকে দেখি, তাহলে এবার পরপর আসছে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে, চলো আমরা একসাথে কাজটা দেখি। এরপরে আছে হচ্ছে জেন্ডার। আমি এই লাইনটাকে কপি করলাম, এইখানে দিয়ে দিলাম হচ্ছে জেন্ডার, জেন্ডার দিলাম। তাহলে এইখানে ইনপুট, আচ্ছা এখানে ইনপুট আছে কয়েকটা, মেল ফিমেল আদার্স। তাহলে যে কাজটা করতে হবে, এখানে ইনপুট টাইপ ইকুয়াল টু কি হবে তাহলে বলো তো, মনে আছে? রেডিও। রেডিও, রাইট। এখানে দিতে হবে রেডিও। রেডিওর পরে তাহলে এই সার্কেলের জন্য তো রেডিও দিলাম, মেল কথাটা আবার আছে, তাহলে মেল ফিমেল আদার্স এই কথাগুলোর জন্য আবার এই লেবেল ট্যাগটা ইউজ করতে হবে। মানে ওই যে মেল ফিমেল, যেমন এখানে জেন্ডার লিখেছো ওইটার জন্য লেবেল ইউজ করছো। এখন ইনপুট বলতে তোমার এইটার কাজ করবে, এই যে সামনে যে সার্কেলটা আছে এইটার কাজ করবে, কিন্তু আমার তো কি দরকার, আমার হচ্ছে আবার ওই মেল কথাটাও তো দরকার, ওর সামনে সার্কেল আসবে, তখন এটা লেবেলের মধ্যে লিখতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে হচ্ছে তোমার মেইল আছে, তাহলে মেইল লিখবো। তাহলে এই একটা জিনিস যদি বুঝো, তাহলে এরপরে আবার একটা সার্কেল আছে, তাহলে এরপর আবার ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও, তারপর আবার লেভেল ইকুয়াল টু এখানে মেইল লিখতে হবে। তাহলে আমরা এই জিনিসটাকে কপি করি। একটু মনোযোগী হতে হবে কারণ একদম অ্যাডভান্স লেভেলে চলে আসছে, আমাদের কাজ তো শেষের দিকে, ইন্টার লেভেলে যা আছে। তাহলে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ফিমেল। আচ্ছা, তাহলে এইটা গেল। আরেকটা আছে হচ্ছে আদার্স। সবসময় মনে রাখবা যে এই যে তোমার সার্কেল দেখতেছো এইটার জন্য ইনপুট, আর জেন্ডার এটা তো লেভেলের মধ্যে লিখতেই হবে, কিন্তু এখানে মেল ফিমেল আদার্স যে কথাটা আছে এইটার জন্য তোমার আলাদা আলাদা লেভেল ইউজ করতে হবে। এই হচ্ছে ব্যাপার, তাহলে আর কোনো কঠিন লাগার কিছু থাকবে না। তাহলে এইটাও আমরা রেডিও দিলাম, এইখানে আমরা দিব হচ্ছে আদার্স। এর ভিতরে কিছু অ্যাট্রিবিউট আমি ব্যবহার করব, যেটা আমি এখন বলবো না, এখন বললে কঠিন লাগতে পারে। আগে আমরা একটা জিনিস দেখে আসি এই পর্যন্ত ঠিকঠাক আছে কিনা। তাহলে মোটামুটি তিনটার কাজ শেষ, চলো আমরা দেখি। তাহলে আবার এটাকে ব্রেক ট্যাগ দিয়ে দিই, তাহলে নিচে চলে যাবে। এখানে আমরা ব্রেক ট্যাগ দিয়ে দিব, দুইটা দেই তাহলে দেখতে ভালো দেখা যাবে ফর্মটা। এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে হেল্প নিয়ে ফর্মটা আরো সুন্দর করে করা যায়, কিন্তু যেহেতু আমরা HTML শিখতেছি, সো আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আর এর ভিতর নিয়ে আসবো না। আচ্ছা, এইটা আসছে। এইখানে এবার একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা যে আমি এখানে মেল পূরণ করলাম, এখানে ফিমেল দিচ্ছি, ফিমেলও পূরণ হচ্ছে, আদার্সও পূরণ হচ্ছে। আসলে কি এটা হওয়া উচিত?
কেউ যদি মেল পূরণ করে তাহলে সে ফিমেল পূরণ করতে পারবে? না স্যার। তাহলে এখানে পূরণ করা উচিত না। তাহলে যে কাজটা করা উচিত এইটা নিশ্চয়ই কোনো একটা কাজ করতে হবে। তাহলে আমরা নতুন একটা অ্যাট্রিবিউটের ব্যবহার শিখব যেটা দিয়ে এই সমস্যাটাকে দূর করা যায়। কিরকম সমস্যা? এইখানে যেখানে আমরা তোমার টাইপ ইকুয়াল টু রেডিও লিখেছি, এখানে নেম ইকুয়াল টু এখানে আমরা লিখব হচ্ছে কি লেখা ছিল? মেল। এখানে মেলটা লিখে দিতে হবে। সেম ভাবে এখানেও নেম ইকুয়াল টু, তাহলে নেম একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি। কি কাজ? অলরেডি তোমরা বুঝে গেছো, তারপর আমি আবার বলছি, একটু পর লিখে নিই। ইনপুটের ভিতরে কিন্তু ফিমেল, আর এইখানে লিখে নেব হচ্ছে নেম ইকুয়াল টু আদার্স। বলো তো এটা লিখলে কি কাজ করবে? এটা লিখলে বোঝাবে যে একটা মানুষই ওই ডাটাটা ইনপুট করতেছে, সো ওই মানুষটাই তো আর এট এ টাইমে মেল ফিমেল আদার্স একসাথে হতে পারে না। যখন তুমি নেম ইকুয়াল টু মেল ফিমেল এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করবা, তখন ফিল্ডটা বুঝতে পারবে যে এটা রেডিও বাটন ইউজ করা হয়েছে এবং এটা একটার বেশি ফিল্ড নিবে না। এখন আমরা যদি এটার আউটপুটটাকে রিফ্রেশ দিয়ে পূরণ করতে যাই, দেখো আমি এটা করলাম, কিন্তু পরেরটা করতে গেলে এটা চলে যাবে। আমি মনে হয় সেভ দেই নাই, একটু খেয়াল করি। মেল ফিমেল, ফিমেল, তারপরে আদার্স, ওটিএইচআরস, তো হওয়ার কথা না। কোথাও কোটেশন পাচ্ছে না। টাইপ ইকুয়াল টু রেডিও, লেবেল আদার্স, নেম মেল। আচ্ছা, এটা আমি দেখছি নেমের ব্যবহারটা এখানে কাজ করছে না কেন, কোথাও কোটেশন বা স্পেলিং এ কোনো সমস্যা হচ্ছে। এইটা আপাতত থাক, আমি একটু পর দেখাচ্ছি। একটা পূরণ হচ্ছে, একাধিক পূরণ হচ্ছে, এটা দূর করা যায়, সমস্যা নাই, আমি দেখাচ্ছি। এরপরে বাকি ফর্মগুলোর কাজ আগে করে নিই। এরপরে আছে হচ্ছে হবিস। হবিসের এখানে আছে ফুটবল, ক্রিকেট, ফেসবুকিং। তাহলে আগের মতো সেম ভাবে এখানে আমরা আগে একটু ব্রেক টেক দিয়ে নিই, তাহলে আমাদের বারবার আর এখানে আসতে হবে না। ব্রেক ট্যাগ দিয়ে নিলাম। এটা আমি হুবহু কপি করলাম। শুধু কি চেঞ্জ হবে বলো তো, তোমরা বুঝতে পারতেছো? এটাতে শুধু কোথায় চেঞ্জ হবে? লেবেলের এখানে লিখলাম হচ্ছে হবিস। আর কোথায় কোথায় চেঞ্জ হবে? রেডিওর ওইখানে চেক চেক বক্স বক্স হবে। হবে, রাইট? চেক বক্স হবে, চেক বক্স। এরপরে নেমটা আমরা আপাতত বাদ দিয়ে দিই, নেম দরকার নেই। নেমের কাজ হচ্ছে একটা যাতে পূরণ করতে পারে। কাজ কেন করলো না ওইটা আমার কোথাও মিস্টেক হচ্ছে, ওটা আমি পরে দেখছি। এটা আমরা কেটে দিলাম। এখানে আবার এই চেক বক্সটা কপি করি। এখানে রেডিওর জায়গায় শুধুমাত্র চেক বক্স বসবে। এখানে চেক বক্স বসবে। চেক বক্স দিলে তখন তোমার ওই আইকনটা সার্কেল না এসে তখন তোমার স্কয়ার শেপ আসবে। তাহলে এইখানে আমাদের লিখতে হবে হচ্ছে কি ছিল? ফুটবল ছিল। ফুটবল, এরপরে হচ্ছে ক্রিকেট, এরপরে হচ্ছে ফেসবুকিং। আচ্ছা, তাহলে চলো এবার দেখি ফর্মটা হয়েছে কিনা। হ্যাঁ, ফুটবল, দেখো এখানে একাধিক টিক মার্ক করা যাবে, একাধিক করা যাবে। আগেরটাতে একটা হওয়া উচিত, ওটা কোথাও মিস্টেক আছে। তো যাই হোক, তাহলে এই হবিস এর ফর্মটা বুঝলা। এখন আর বাকি কি আছে? এখন বাকি আছে হচ্ছে কান্ট্রি। কান্ট্রিটা কোন ট্যাগের ভিতর করতে হবে মনে আছে? সিলেক্ট। তাহলে আগে লেভেলটা তো অবশ্যই লিখতেই হবে, লেভেলটা আগে লিখতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই।
প্রথমত ওখানে কান্ট্রি আছে, এটা আমরা লেভেল ট্যাগের ভিতরে লিখব। আমি একটু কোডটা এটা উপরে উঠাই, তাহলে এইখানে দিব হচ্ছে লেভেল। লেভেলের এখানে থাকবে হচ্ছে কান্ট্রি। কান্ট্রি হবে এখানে, লেভেলটা ক্লোজ করলাম। কান্ট্রির পরে কোলন ছিল, তাহলে কোলন দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা বলেছিলাম যে ওইখানে সিলেক্ট কান্ট্রি ড্রপ ডাউন তৈরি করার জন্য আমাদের প্রথমত সিলেক্ট ট্যাগ ইউজ করতে হবে। সিলেক্ট ট্যাগটার পরে এটার ক্লোজিং তো আমরা করব, বা সিলেক্ট ট্যাগের ভিতর কোনটা হবে মনে আছে তোমাদের? একটা ট্যাগের নাম বলেছিলাম, যেমন অর্ডার লিস্টের ভিতরে এলআই, এখানে ইউজ হবে হলো অপশন। অপশন নামে একটা ট্যাগ হবে। তাহলে অপশন ট্যাগ আমরা এখানে এক কাজ করি, এখানে একটা যে কোনো নাম দিই, ধরো বাংলাদেশ দিলাম, এটা কপি করে দিই। দু তিনটা দিলেই তো বুঝতে পারবা যে ব্যাপারটা কি করতেছে। ইন্ডিয়া, আরেকটা কি দিব, আচ্ছা পুরোটা লিখলাম না, এটা আমেরিকা লিখে দিই। তাহলে এইবার যদি আমরা দেখি তাহলে কি আসে, বুঝতে পেরেছো? এখানে দেখো ড্রপ ডাউন মেনুগুলো তৈরি হয়েছে। এটাই তো তোমরা বিভিন্ন ফর্ম পূরণ করতে গেলে দেখো, তাই না? ফেসবুক, জিমেইল, অথবা এই যে যারা করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতেছে, কোন জেলায় কোন বিভাগে করোনা ভ্যাকসিন দিতে চায়, কোন সেন্টারে, এইভাবে কিন্তু ড্রপ ডাউন মেনুগুলো আসে। আজকে আমরা একটা খুব সুন্দর জিনিস শিখলাম যে ড্রপ ডাউন মেনুটা কিভাবে তৈরি করতে হয়। বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবা যে এরকম ড্রপ ডাউন মেনু আসে। তাহলে ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য প্রথমত ইউজ করতে হয় সিলেক্ট ট্যাগ, আর সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন। এইটা ইউজ করলেই তোমার এরকম ড্রপ ডাউন মেনু ইজিলি তৈরি হবে। আচ্ছা, আর কোনটা ছিল এখানে? এরপরে ছিল হচ্ছে তোমার অ্যাবাউট। অ্যাবাউট এটা কোনটার ভিতরে থাকে? এখানে ব্রেক ট্যাগ দিয়ে দিই। অ্যাবাউট এর এটা কি বলেছিলাম মনে আছে? অ্যাবাউট এর এটা বলেছিলাম হচ্ছে টেক্সট এরিয়া। তাহলে আগে তো আমার লেভেল ট্যাগটা ইউজ করতেই হবে, এটা কোনো ইয়ে নেই, এটা লাগবেই। স্যার অপশন কি ক্লোজ হবে না? অপশন ক্লোজ করি নাই, ও এখানে অটোমেটেড নিয়ে নিয়েছে, এখানে ক্লোজ তো অবশ্যই হবে। থ্যাংক ইউ। আমি যে কপি পেস্ট করেছি তো আগেরটার, এই জন্য করি নাই। এবার তো সব ক্লোজ আছে। হ্যাঁ ঠিক আছে। এখন এইখানে আমরা লিখবো হচ্ছে অ্যাবাউট। তোমরা পরে বাসায় একবার দেখো, ভুলে গেলে ওই রেকর্ডিং ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবা। লেভেলের পরে এখন আছে হচ্ছে টেক্সট এরিয়া। তাহলে এখানে জাস্ট আমরা কিছুই লিখবো না, টেক্সট এরিয়া লিখবো, শুধু টেক্সট এরিয়া। তাহলে এটার ওপেনিং আছে, অবশ্যই ক্লোজিং হবে, এখানে আমরা ক্লোজিং দিয়ে দিলাম। আচ্ছা থাক। আর আচ্ছা, সিলেক্টটা তো নিচে চলে গেছে, পরে আউটপুট আবার উল্টাপাল্টা আসবে। এই সিলেক্ট একটা ছিল হচ্ছে এইখানে ছিল, এই যে সিলেক্টের ক্লোজ, এই বরাবর দেই আমি, তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে সিলেক্টের ক্লোজ, এটা অপশনের ক্লোজ, এটা অপশন ক্লোজ, অপশন ক্লোজ, ঠিক আছে। এরপর ব্রেক ট্যাগ, তারপরে লেভেল, টেক্সট এরিয়া। আচ্ছা চলো এবার আমরা দেখি যে টেক্সট এরিয়াটা আসে কিনা। এইখানে একটা জিনিস এখন খেয়াল করে দেখো, আমরা যদি কিছু লিখি, লাইন ব্রেক করতেছে, খেয়াল করছো? যখনই পূরণ হয়ে যাচ্ছে পরের লাইনে চলে যাচ্ছে। কিন্তু এইখানে খেয়াল করে দেখো, এখানে কি লাইন ব্রেক করে বলতো? আমি কিন্তু প্রেস করে ধরে আছি। তাহলে দুইটার পার্থক্য কি? টেক্সট এরিয়া আর টেক্সটের টেক্সট যদি তুমি, আমার মিস্টেকটা কোথায় ছিল তোমাদেরকে একটু বলি। মিস্টেকটা ছিল হচ্ছে এইখানে তো মেল ফিমেলই লিখে দিয়েছি আমি এইটা দেখে দেখে, কিন্তু আসলে এখানে লিখতে হবে হলো জেন্ডার, লিখতে হবে নেম ইকুয়াল টু জেন্ডার। তাহলে প্রত্যেকে বুঝবে যে ওই পার্সনটা একই পার্সন, যার কারণে যে কোনো একটা ঘর ফিল আপ করতে পারবে। তাহলে এখানে নেম ইকুয়াল টু জেন্ডার ভ্যালু ইউজ করতে হবে, মানে সবগুলো এই মেল ফিমেল আদার্স সবকিছুই আছে কোনটার ভিতরে? জেন্ডারের ভিতরে।
তো যার কারণে আমার এখানে জেন্ডার বলে দিলে এট এ টাইমে যে কোনো একটা ফিল আপ করা যাবে। চলো আমরা আউটপুটটা দেখি, তাহলে হয়তো এবার আর প্রবলেম থাকার কথা না। আমরা এখানে মেল করলাম, ফিমেল করলাম, দেখো চলে যাচ্ছে। এবার বুঝতে পেরেছো? আমার মিস্টেকটা ছিল লিখতে হবে জেন্ডার, লিখলে পরে বোঝা যাবে যে জেন্ডারের মধ্যেই মেল ফিমেল আদার্স আছে, এর ভিতরে যে কোনো একটা পূরণ করা যাবে। না দিয়ে আমি মেল ফিমেল যা ছিল ওইটাই কপি পেস্ট করেছিলাম, তো এটা করা যাবে না। এখানে যে লেভেলের নামটা দেওয়া আছে, এই টাইপ ইকুয়াল টু যখন তুমি রেডিও বাটন ডিক্লেয়ার করবা তখন অবশ্যই এইখানে যে লেভেলটা আছে সেই নামটাই নেম অ্যাট্রিবিউটের ভিতর দিতে হবে। নেম অ্যাট্রিবিউটের ভিতর দিলে কি হবে, যে ওই জিনিসটা এট এ টাইমে একটাই নিতে পারবে। তাহলে মনে রাখবা, রেডিও বাটনের ব্যবহার করে যদি এরকম একাধিক অপশন থাকে, তাহলে নেম অ্যাট্রিবিউটের ভিতরে আমরা এইখানে যে লেভেলের নাম থাকবে ওই নামটাই এখানে দিয়ে দিব। যদি ওই নামটা দিয়ে দেই তাহলে এট এ টাইমে একটাই ওইখানে সিলেক্ট করা যাবে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস এখান থেকে তোমাদেরকে দেখাতে চাই, এই জেন্ডারের মধ্যে এইটা বোঝালেই হবে, সেটা হচ্ছে তোমাদের একটু স্মরণ করায় দিতে চাই যে তোমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ফর্ম গুলো পূরণ করো, অনেক সময় দেখবা, যেমন আমি এখানে কাছে নিয়ে যে এই বৃত্তটা পূরণ করতেছি, কিন্তু অনেক সময় দেখবা যে এই মেল ফিমেল এইটার উপরে ক্লিক দিলে অটোমেটেড ওটা পূরণ হয়ে যায়। দেখেছো কিনা আগে সেটা বলো। মানে পুরোপুরি কাছে যে পূরণ করতে হয় না। ধরো আমি আদার্স এর উপরে ক্লিক করব, এই বৃত্তটা অটোমেটিক ফিল আপ হবে, কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না, এখানে যে করতে হচ্ছে, এখানে যে করতে হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে আদার্স ফিমেল মেল এইটার আশেপাশে ক্লিক করলেই যেন এটা পূরণ হয়ে যায়। এই কাজটা করার জন্য দুইটা অ্যাট্রিবিউটের ব্যবহার তোমার জানতে হবে। এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যেহেতু পড়াচ্ছি একটু বুঝাই দিই। এইখানে যে কাজটা করতে হবে, লেভেলের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে হচ্ছে ফর। লেভেলের ভিতরে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে ফর ইকুয়াল টু, এইখানে আমরা মেল লিখব, আর ইনপুটের ভিতরে একটা ইউজ করতে হবে আইডি। আইডি ইকুয়াল টু মেল, একই জিনিস লিখতে হবে, কিন্তু খেয়াল করো একই জিনিস না লিখলে কাজ করবে না। এখানে লেভেলের ভিতর দিলাম ফর ইকুয়াল টু মেল, আর ইনপুটের ভিতরে দিলাম আইডি ইকুয়াল টু মেল। এই কথাটা তুমি প্রত্যেকটাতেই লিখে দিবা। যেমন এখানে, তাহলে এখানে কি লিখবো বলো তো, ফর ইকুয়াল টু মেল না ফিমেল? ফিমেল লিখবো। ফিমেল। এখানে কি লিখবো, আইডি ইকুয়াল টু, এখানে ফিমেল ফিমেল। লিখবো। হ্যাঁ, সেম ভাবে এইখানে লেভেলের ভিতরে ফর ইকুয়াল টু, এখানে আদার্স মনে হয় ছিল, হ্যাঁ আদার্স, আদার্স এখানে আইডি ইকুয়াল টু আদার্স ইউজ করব। যদি এটা করি তাহলে এইবার দেখো, এবার খেয়াল করে দেখো, আমি যদি এখানেও ক্লিক করি তাও নিয়ে নিচ্ছে, এখানে ক্লিক করি তাও নিয়ে নিচ্ছে, আবার যদি এখানে ক্লিক করি তাও নিয়ে নিচ্ছে। আগে কি এই ঘটনাটা ছিল? তখন কিন্তু এটা ছিল না। দেখো আমি এখানে কিন্তু বৃত্তের কাছে যাই নাই, আমি এখানে ক্লিক দিচ্ছি এটা পূরণ হচ্ছে, এখানে ক্লিক দিচ্ছি এটা পূরণ হচ্ছে। তাহলে এই কাজটা করার জন্য আমাদের লেভেলের ভিতরে ইউজ করতে হবে ফর, আর ইনপুটের ভিতরে ইউজ করতে হবে আইডি। আচ্ছা, তাহলে এত কঠিন বিষয় অনেক সময় পরীক্ষায় আসে না, তোমাদের আগে যা পড়ালাম ওই পর্যন্ত শিখলেই হবে। তাহলে আমরা আগে কি শিখেছিলাম? আগে শিখেছিলাম শুধুমাত্র নেমের একটা নতুন অ্যাট্রিবিউট শিখেছিলাম, আর বাকি সবই করেছি টাইপ দিয়ে। তোমরা ওই পর্যন্তই জানবা, যেহেতু আজকে আমার ক্লাসটাই ফর্ম নিয়ে, এই জন্য আমি একটু দেখালাম। বলো তো তাহলে এইটা করা যাবে না? দেখো এখানে ফুটবলের উপর ক্লিক করতেছি, ক্রিকেটের উপর ক্লিক করতেছি, ফেসবুকিং হয় না, এখানে গেলে হয়। তাহলে এই কাজটা কি এইভাবে করা যাবে না সেম ভাবে? তোমরা একটা বলো তো দেখি পারো কিনা, যে কোনো একটা বলো। এই যে ধরো ফুটবলের এইটাই বলো, এটা কি করব তাহলে? এখানে কি লিখবো, ফর, কি লিখবো, ফর ইকুয়াল টু ফুটবল। ফুটবল, আর এখানে ইনপুটের এখানে আইডি ইকুয়াল টু আইডি ইকুয়াল ফুটবল। ফুটবল, রাইট? একটা করলাম, দেখো বাকিগুলো করলে ওগুলোর উপরেও কাজ করবে। তাহলে এইটা আমরা করে ফেললাম। এখন দেখো আমি ফুটবলের উপরে ক্লিক দিচ্ছি তাও হয়ে যাচ্ছে। এগুলোর উপর করলে কিন্তু হয় না, দেখো এগুলোর উপর ক্লিক করলে হয় না, এটা এখানে গেলে হয়, এখানে গেলে হয়, কিন্তু আমার
এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি ফুটবলের এখানে ক্লিক দিলেও কিন্তু হয়। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আর একটা কাজ বাকি আছে। কি বাকি আছে বলো তো? লাস্টে দুইটা বাটন থাকে, সাবমিট, রিসেট। সাবমিট বাটনের জন্য তাহলে কি করব? এখানে আমরা ব্রেক ট্যাগ দিয়ে দিই। সাবমিটের জন্য কি করব? ভুলে গেছো? সাবমিটের জন্য তোমার ওই লেভেল ইকুয়াল টু আগে লিখে নাও। লেভেল ইকুয়াল টু কি আছে? সাবমিট। সাবমিট, এটা ক্লোজ করে দেই। এরপরে ইনপুটের ওটা ইউজ করব। ধরো আমরা এখান থেকে একটা কপি করে নিয়ে আসি। সাবমিটের ইনপুট টাইপ কি হবে বলেছিলাম, মনে করো তো কি হবে? সাবমিটই লিখতে হবে, তাই না? সাবমিট, দেখি একটা আসছে কিনা আগে দেখে নি। সাবমিট কথাটা সামনে লিখে দেখালে খারাপ লাগে, তাহলে আমরা এটা বাদই দিয়ে দিই, শুধু ইনপুটটাই থাক। কারণ ওই কথাটা তো লিখা সচরাচর থাকে না। এটা আমরা কপি করে দিলাম, এখানে দিলাম একটা রিসেট। বাটনের সামনে লেখা থাকলে খারাপ লাগতেছে, তাই এটা কেটে দিলাম। যদি তোমার পরীক্ষায় থাকে তাহলে দিবা। সাবমিট আর হলো রিসেট। বলো তো, সাবমিট আর রিসেট এই দুটা যদি একটু মাঝখানে স্পেস রাখতে চাই তাহলে কোন কমান্ড ইউজ করতে হবে? মনে আছে তোমাদের? নন ব্রেকিং স্পেস মনে আছে? একটু দেখায় দিই ব্যাপারটা। এই যে আমি এখানে NBSP কোলন, এইটাকে আমরা কয়েকটা ইউজ করি, তাহলে দেখো এটা দূরে সরে যাবে। এই কয়েকটা দিলাম, তাহলে দেখো যে এই দুটার মাঝখানে একটু স্পেস হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে দেখতে। আর সাবমিটটাকে যদি আরো ডান পাশে সরাতে চাই তাহলে সাবমিটের সামনে এটা ইউজ করতে হবে। সাবমিট, তাহলে এই যে এটার সামনে ইউজ করতে হবে এই কমান্ডটা। যতটা ইউজ করবা ততটা স্পেস নিবে। এটা হচ্ছে জাস্ট নিজের সৌন্দর্যের জন্য, আর কিছুই না। দেখো এটা আগায় আসতেছে। এরকম যদি আরো কয়েকটা ইউজ করতা তাহলে আরো আগায় যাবে। তাহলে আমাদের ফর্ম ডিজাইনের কাজ শেষ। পারা যাবে? স্লাইডটা দিয়ে দিবনি, আর রেকর্ডিংটা পরে দিয়ে দিব, একটু সময় লাগবে, তোমরা দেখে নিও তাহলে পারবা। এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ ছিল, তোমাদের ইয়েটার ব্যবহার না জানলেও হবে। আইডি আর হচ্ছে আরেকটা পড়ালাম কি, ফর। এই দুটা না জানলেও হবে, শুধুমাত্র নেম আর ইনপুট আর টাইপ, এই অ্যাট্রিবিউটের ব্যবহার জানলেই হবে। স্পেশালি হচ্ছে টাইপ। তোমাদের নেম ইকুয়াল টু এটাও অনেক সময় লাগে না, তোমরা শুধু ইনপুটের ভিতরে টাইপ অ্যাট্রিবিউটের ব্যবহারটা অ্যাটলিস্ট জানবা। তাহলে আমাদের ঘটনা দেখো সব সময় দুইটা, একটা হলো লেভেল আর একটা হলো ইনপুট। টাইপ ইকুয়াল টু সামথিং। টাইপ ইকুয়াল টু যেমন উপরেরটা হলে কি বলেছিলাম, উপরেরটা হলে টেক্সট, এটা হলে কি পাসওয়ার্ড, এটা হলে কি রেডিও, এইটা হলে কি চেক বক্স, এইটা কার ভিতর সিলেক্ট অপশন ট্যাগ, অ্যাবাউট এটা কি, এইটা আমরা বলেছিলাম টেক্সট এরিয়া ট্যাগ, আর এইটা কি বলেছিলাম ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, ইনপুট টাইপ ইকুয়াল টু রিসেট। কাজ শেষ। করা যাবে ফর্ম? বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে যা পড়ালাম আল্লাহর রহমতে টেস্ট পেপারে দেখবা যে আমরা যা পড়েছি এর বাইরে কোনো কঠিন কোশ্চেন হয়তো বা আমার জানা মতে নেই চ্যাপ্টার 4-এ। তাহলে চ্যাপ্টার 4 ক্লোজ হলো। ভিতরের লেখাগুলো লিখবো না? এটা আসলে আমরা তো HTML দিয়ে পড়াইছিলাম, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়, এখানে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো ডাটাবেজের সাথে কানেকশন নাই। ডাটাবেজের সাথে কানেকশন দিলে সেটা ডাইনামিক হয়ে যাবে, তখন সাবমিট করলে এটা ডাটাবেজে জমা হবে। এখন ধরো আমি সাবমিট করলাম, ধরো লিখে, এটা কোথায় যাবে? কোনো ডাটাবেজ আছে? বুঝতে পেরেছো? আমরা যখন পড়াইছিলাম না স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইট, HTML আর CSS দিয়ে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়? স্ট্যাটিক। তাহলে আমি এখানে কি ডাটাবেজের কানেকশন আছে? নাই। তাহলে আমরা যদি ডাটাবেজের কানেকশন দিতাম তাহলে এই ফর্মে ডাটা ইনপুট করে সাবমিট দেওয়ার সাথে সাথে এইটা তোমার ডাটাবেজের ফিল্ড গুলোতে যে জমা হবে। বুঝতে পেরেছো? যেমন তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা যখন এই যে তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলা, তখন এরকম ফর্ম পূরণ করে যখন তোমরা সাবমিটে ক্লিক করো তখন তোমার ডাটাটা ওই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তখন এইভাবে চলে যেত, কারণ এটা ডাইনামিক ওয়েবসাইট ছিল, ডাটাবেজের কানেকশন আছে।
কিন্তু এখানে তোমরা ডাটা ইনপুট করলে যাবে কোথায়? আমার তো কোনো ডাটাবেজের সাথে লিঙ্কই করা নেই। যাক, এটা একটা গুড কোয়েশ্চেন করেছো যে এই ডাটাগুলো যাবে কোথায় লিখলে। এখানে তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নেই। যেমন আমি এখানে লিখলাম। কিন্তু আমার এই লেখাটা যাবে কোথায়? আমি এখানে দিলাম ১, ২, ৩ দিলাম। এখানে মেল দিলাম। এখানে ধরো ক্রিকেট, ফুটবল দিলাম। এখানে বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশী থাক। এখানে কিছু একটা লিখলাম। ঠিক আছে? এখন আমি সাবমিটে ক্লিক করলাম। কিন্তু সব চলে গেল। কিন্তু এটা যদি ডাটাবেজের সাথে কানেকশন থাকতো তাহলে এই ডাটাগুলো আমার ডাটাবেজে জমা হতো।